ভরা বর্ষার মাঝে ঘরের জানালা কপাট বন্ধ করে টিভিতে একটা রোমাঞ্চকর কার্টুন দেখছিলাম। হঠাৎ কানে ভেসে এলো ফোনের রিংটন। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া। চটপট ফোন রিসিভ করে বললাম, বল। বাড়িতে আছিস? এই ঝাপা বৃষ্টিতে বাড়ি ছাড়া আর কোথায় থাকবো? তোর কি দরকার? বলছি আজকের ইতিহাসের নোটগুলো একটু দিয়ে জানা। তুই পাগল? এই তুমুল বৃষ্টির মধ্যে আমার যা অসম্ভব। তুই এক কাজ কর, কাল নিয়ে নিস। কাল আমার এক্সাম, কাল নোট নিয়ে কি করব? আমি আগের এক্সামে তোকে হেল্প করেছিলাম, তুই প্লিজ এইটুকু হেল্প। হঠাৎ ফোনটা কেটে দিল। আমি ভালোভাবেই ওর চালাকি বুঝতে পেরে গেছিলাম। ইতিহাসের নোট নিয়ে পড়া তো দূরের কথা, কাগজের ছোট ছোট পৃষ্ঠা কেটে একদম গুড়ি গুড়ি অক্ষরে লিখে কাল কলেজে নিয়ে যাবে, যা আমাদের ভাষায় টুকলি। তা করুক, আমার কোনো আপত্তি নেই। এখন হাজারে একটা ছাত্র বা ছাত্রী পাওয়া যায় যে টুকলি ছাড়া পরীক্ষার হলে বসেছে। আর কি করার আছে? নোট না দিলেও তো কালো রক্ষে নেই। তাই টিভির সুইচ বন্ধ করে একটা ছাতা নিয়ে রওনা দিলাম রিয়ার বাড়ির উদ্দেশ্যে। যখন ঘরের জানালা বন্ধ করেছিলাম তখন বেশ দিনের আলো ছিল। এখন অবশ্য সন্ধ্যা হয়নি, কিন্তু বর্ষাকালের মেঘাচ্ছন্নের কারণে অর্ধ আধারে পরিণত হয়েছে চারদিক। ডোবা থেকে ব্যাঙের ডাকের সাথে ঝিঝি পোকার শব্দের মিলনে তৈরি হয়েছে ঘোর বর্ষা। কখনো ঝিরঝির বৃষ্টি, আবার কখনো ঝেঁপে নামে। এটাই হয়তো বর্ষার নিয়ম। কিছুটা দূর হলেও পৌঁছে গেলাম। বাড়ির উঠোনে রিয়া দাঁড়িয়ে আছে। আমি তৎপরাৎ ইতিহাসের নোট নিয়ে বললাম, এই নে, কাল তো ভালোই টুকলি করবি, তা ভালো মতোই বুঝতে পারছি। একটু আসতে বল, মা শুনতে পারলে আমার কপালে কষ্ট আছে। সে শুনুক, আমার তাতে যায় আসে না। আমি গেলাম, কাল ভালো মতো এক্সামে টুকলি করিস। অল দ্য বেস্ট। ঝিরঝির বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে রওনা হলাম নিজ ঘর প্রান্তে। আমার রিয়ার ওপরে একটু রাগ হলো। আরে এত দূর দিয়ে ওর ভালোর জন্যই তো নোটটা দিতে এলাম, একবার বসতে বললো না। যদিও আমি বসতাম না, বাড়ি ফিরতে তাড়া আছে, তাও তো বলার প্রয়োজন ছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলাম রাস্তার পাশে যে গাছটি রয়েছে ঠিক তার নিচে সুন্দর মোটাসোটা লালচে রঙের একটি পুতুল পড়ে আছে। আসার সময় হয়তো লক্ষ্য করিনি, ভাগ্যিস অন্য কারো চোখে পড়েনি, নইলে যে আমার ঘর সাজানো একটি সঙ্গী হারাতাম। পুতুলটাকে হাতে নিয়ে চটপট রওনা দিলাম নিজ ঘর প্রান্তে। আর না, টিভি দেখার মুড একবার যখন নষ্ট হয়ে গিয়েছে আর ইচ্ছে হলো না। আমার রাস্তায় পাওয়া ওই ছোট্ট লাল পুতুলটি এমনভাবে টিভির ওপর জায়গা করেছে, মনে হচ্ছে সে আজ নয়, বহু দিন ধরে এই বাড়ির অতিথি হয়ে আছে। প্রথমে ভেবেছিলাম ফ্রিজের ওপর রাখবো, কিন্তু পুতুলের আকার খুব ছোট হওয়ার কারণে মানায়নি, তাই টিভির ওপর রাখাই ভালো মনে করলাম। প্রত্যেক দিনের মতো ঘুমানোর আগে বই যদি না পড়ি ঘুম আমার চোখকে গ্রাস করবেন না, তাই রহস্যজনক হোক বা ভূতের গল্প, ঘুমানোর জন্য এটাই আমার ট্যাবলেট। এমনি তো এই ভরা বর্ষায় বেশ ভয়ানক একটি ভূতের গল্প বেছে নিয়েছি। বাহিরে ঝিরঝির বৃষ্টি, আধারে ঝিঝি পোকার ডাক আর ডোবার ব্যাঙের শব্দের সঙ্গে কখন যে চোখ বুজে এসেছিল খেয়াল করিনি। হঠাৎ জোরালো শব্দে হুট করে জানালার কপাট খুলে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ায় দেখি বাহিরে মুষলধারে বৃষ্টি নেমেছে, তার সাথে একটু ঝোড়ো হাওয়া আর মাঝে মাঝে আকাশের মেঘের ঝলকানি। আমি জানালার কপাট বন্ধ করতে যাব, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম টিভির ওপর যে ছোট লাল পুতুলটা রেখেছিলাম তার কোনো অস্তিত্ব নেই। আমি টিভির পেছনে গিয়ে দেখলাম, কিন্তু কোথায়? কোনো পুতুলেরই দেখা নেই।
কোথাও কি ছিটকে পড়েছে? তাও না, আমার ঘর বেশ বড়, মেয়াদ পুতুলটাও অত ছোট নয় যে খুঁজে পাবো না। হঠাৎ আতঙ্কে শরীরে কাঁটা দিয়ে উঠল জানালার দিক তাকাতেই। তার বীভৎস গোল গোল চোখ নিয়ে জানালার শিক ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমিও পাথরের মতো চেয়ে আছি পুতুলটির দিকে। আমার পালানোর ক্ষমতাটুকু নেই। ভয়ের প্রকোপে শরীর পাথরের মতো জমে গিয়েছে তার দিকে চেয়ে। কেমন যেন পুতুলটা আস্তে আস্তে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে জানালার কপাট বন্ধ করে দিলাম। কেমন যেন একটি শব্দ কানে ভেসে এলো। কেউ বোধহয় ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এইটা বুঝতে দেরি লাগলো না, কান্নার শব্দটা পেছন দিক থেকে আসছে। পেছন দিক ঘুরতেই পুতুলটাকে টিভির উপর দেখতে পেলাম। মাথাটা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কান্নার শব্দটা ভয় চাইতে বেদনাপূর্ণ ছিল। পুতুলটা কিভাবে কাঁদছে আর কেন বা কাঁদছে কিছুই বুঝতে পারছি না। কেবল অবাক হয়ে তাকিয়ে আছি অলৌকিক দৃশ্য দেখে। আমি যে পালিয়ে যাব তারও কোনো উপায় নেই। হঠাৎ পুতুলটা এক লাফে নেমে দরজার কাছে গিয়ে আবারও কান্না করছে। এবার শুধু কান্না নয়, ঘরের দরজাটা বন্ধ হওয়ার কারণে দরজা থাবড়াচ্ছে আর করুণ স্বরে তার মাকে ডাকছে। চারদিক যেন অন্ধকারে আচ্ছন্ন করলো। মনে হচ্ছে আস্তে আস্তে আমার জ্ঞান হারিয়ে ফেলছি। জোরালো দরজা থাবড়ানোর শব্দে চোখ খুললাম। পুতুলটা পুতুলের জায়গাতেই রয়েছে। বাইরে রিয়ার গলা পাচ্ছে, আমায় ডাকছে। এই রুদ্র, তার বাড়িতে মানে স্বপ্ন আছিস? দেখছিলাম। কি রে, বাড়িতে আছিস? রিয়া ওইদিকে ডেকেই চলেছে। এই রুদ্র, এই তো খুলছি, দাঁড়া। ডাকতে ডাকতে মরে গেলেও দরজা খোলার নাম নেই। আর এত বেলা করে কে ঘুমায়? কি হয়েছে বল? এই নে তোর নোট। আমাকে নোট দিয়ে কলেজ পথে রওনা করলো রিয়া। আমি চিল্লিয়ে বললাম, বাড়ি ফেরার পথে দেখা করে যাস। আমি ঘরে ঢোকার পূর্বেই দেখতে পেলাম আমিন চাচা আর সুরজ কাকা খুব তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে। ও সুরজ কাকা, সকাল সকাল তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এখনো কিছু শোনো নাই? ওই সামনের রাস্তায় একটা ডোবা আছে না, কি যেন লোকটার নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, শ্যামলের ডোবা। ওই ডোবার কাছে একটা বাচ্চা আর তার সাথে একটা রক্তাক্ত পুতুল উদ্ধার হয়েছে। কেউ মনে হয় শত্রুতালি করি নির্হংসে খুন করি পুঁতি রেখেছিল। সুরজ কাকার কথাগুলি আমায় তীরের মতো আঘাত করলো। আমি সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে দেখি না, সেই পুতুল আর নেই। আমি কিছু স্বপ্ন দেখিনি। গতকাল রাতের সকল ঘটনা বাস্তব ছিল, সব কিছু ভ্রম। আরে সে ভ্রম হলেও তার কান্না শুনেছি। সে তো আমায় কোনো ক্ষতি করেনি, শুধু বারবার বলতে চেয়েছে সে যে তার মার কাছে যাবে। কোন পাপী, কোন পশু এই পৃথিবীতে বাস করে যার মনে একটু মায়া মমতা নেই? ফুলের মতো শিশুদের হত্যা করে মা হারা করছে। তারা কি শুনতে পাবে সেই কষ্টের কান্না?